নমস্কার, আপনারা দেখছেন আপডেট বাংলা ইউটিউব চ্যানেল। আপনাদের সঙ্গে আমি ভাস্বতী রয়েছি। জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর। প্রধান সংবাদগুলি জানার আগে শুরুতেই দেখে নিন আজকের হেডলাইন্স। যারা প্রত্যাখ্যান করবেন আমার কাছে আসুন, মমতার ঘোষণার পরেই শুভেন্দুর বড় বার্তা। কৃষকদের লুট করে মদ মাংস, তোর বাপের টাকা নাকি রে, বেলগাম বিজেপি এমএলএ। জয় বাংলা জয় শ্রীরাম, মাঝ রাস্তায় শুভেন্দুর বচসা উঠল সংসদে। আমার মেয়েকে খুঁজে দিন, দেবকে দেখেই হাতজোড় করে বললেন এক মা। কোন্নগরে প্রকাশ্য রাস্তায় দাপুটে তৃণমূল নেতাকে কোপের পর কোপ, এসএসকেএমে নিয়ে গেলে মৃত ঘোষণা। সংসদে নিয়ন্ত্রণ হারালেন রাহুল, তারপরেই দুম করে শব্দ, শৃঙ্খলা শেখালেন স্পিকার। এবার কত দেব? 90.95 বলেই মমতা ঘোষণা করলেন 1,10,000। বাংলার SIR এর কাউন্টডাউন শুরু, ফের চিঠি এলো দিল্লি থেকে। বিমল গুরুং, রোশনগিরির সঙ্গে সাক্ষাৎ শুভেন্দুর। 5 বছরে এসে একবার পাগলু ডান্স করেন, দেবকে নিশানা দিলীপের, পাল্টা কি বললেন ঘাটালের সাংসদ। রাস্তা দেখে আর এলো না অ্যাম্বুলেন্স, ফের খাটিয়ার শুয়ে হাসপাতালে রোগী, এবার ছবি বাঁকুড়ার। প্রিয় দর্শক, আমরা প্রতিদিন চেষ্টা করি আপনাদের জন্য সঠিক, সংক্ষিপ্ত এবং নিরপেক্ষ খবর পৌঁছে দিতে। আমাদের এই ছোট্ট চেষ্টাকে যদি আপনার ভালো লাগে তাহলে দয়া করে একটা লাইক দিয়ে পাশে থাকার বার্তা দিন। আপনার একটা লাইকই আমাদের আগামী দিনের অনুপ্রেরণা। এবার আসছে বিস্তারিত খবরে। এক ধাক্কায় পুজোর অনুদান বাড়ল 25,000 টাকা। বিদ্যুৎ বিলে 80% ছাড়ের ঘোষণা মুখ্যমন্ত্রীর। নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাফ জানিয়ে দিলেন, আগেরবার পুজো কমিটিগুলোর জন্য যেখানে অনুদানের অঙ্কটা ছিল 85,000 টাকা, তা এবারে এক ধাক্কায় বেড়ে গেল 1,10,000 টাকা। খবর সামনে আসতেই রেগে লাল হয়েছে বিজেপি। তীব্র ক্ষোভের সঙ্গে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বললেন, তিলোত্তমাকে খুন করেছে ওর লোকেরা, নারীরা সুরক্ষিত নন, বাংলার বেকারদের শেষ করেছে। এরপরই পুজো উদ্যোক্তাদের উদ্দেশ্যে বলেন, যারা শর্তাধীন তারা ব্যানার টাঙাবেন না, যারা প্রত্যাখ্যান করবেন আমার কাছে আসুন, পুজো কমিটির সঙ্গে আমি আছি। একই সুর বিজেপি নেতা সজল ঘোষের গলাতেও। তিনিও তীব্র আক্রমণ শানান তৃণমূল শাসিত রাজ্য সরকারের বিরুদ্ধে। বলেন, সরকারি টাকায় উনি নিলাম করবেন, নিলাম করে ক্লাব কিনলেন। 85,000, 90,000, 1 লাখ, চলো 1,10,000 বলেই 3 বার হাতুড়ি ঠুকে দিল। তিনি নিলাম করে বাংলায় মেহনতি মানুষদের মাথায় হাতুড়ি মারলেন। যারা ডিএর জন্য আন্দোলন করছেন এরা তাদের মাথায় হাতুড়ি মারা। যে ছেলেমেয়েগুলি চাকরি হারিয়েছে তাদের চাকরি কেড়ে নেওয়া, এটা যে পরিবারগুলো পরিযায়ী শ্রমিক হয়ে যে চলে যেতে বাধ্য হয়েছে তাদের উপর আঘাতের সামিল এটা। তোপ দেখেছে বামেরাও। সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, রাজ্য সরকারের টাকা নেই বলে রাস্তা হচ্ছে না, রাস্তায় মানুষ মরছে প্রত্যেক দিন। সরকারের টাকা নেই বলে স্কুল কলেজের 12টা বেজে গিয়েছে, সরকারের টাকা নেই বলে কাজের কোনো ব্যবস্থা করতে পারছে না, ওগুলো চলুক, কিন্তু মেলা খেলা থেকে মুখ্যমন্ত্রী 1 ইঞ্চিও সরবেন না, কারণ সামনেই রয়েছে ভোট। হুগলির খানাকুলে চিংড়া সমবায় সমিতিতে ডেপুটেশন দিতে গিয়ে বেলগাম খানাকুল বিধায়ক সুশান্ত ঘোষ। সমবায় সমিতির ম্যানেজার তথা এই এলাকার তৃণমূল নেতাকে দেখতে পেলে বেঁধে রাখার নিদান বিধায়কের। শুধু তাই নয়, বাপ বাপান্ত থেকে তুই তোকারি, বাদ গেল না কিছুই। অশালীন নয়, জনগণের এটাই আওয়াজ। উল্লেখ্য, গত কয়েকদিন আগে খানাকুলে বিজেপির একটি সভা থেকে তৃণমূলের বিরুদ্ধে কুকথার রাজনীতি বন্ধ করার জন্য তীব্রভাবে সরব হয়েছিলেন তিনি। তার কয়েকদিন পরেই খোদ খানাকুল বিধায়কের মুখে এই ধরনের উক্তিতে স্তম্ভিত এলাকার মানুষ। যদিও এই প্রসঙ্গে বিধায়ক বলেন, এটা ভাষা সন্ত্রাস নয়, এটা জনগণের আওয়াজ। এখানকার মায়েরা বোনেরা কাঁদছে, বারবার প্রশাসনের কাছে এরা গিয়েছে, ব্লকে গিয়েছে, বিডিওর কাছে বারবার অভিযোগ করেছে। কাল সারা রাত জুড়ে বোমাবাজি হয়েছে। যদিও বিধায়কের আজকের উক্তির সমর্থন করে তার পাশে দাঁড়াচ্ছে এলাকার বিজেপি কর্মীরাও। তাদের মতে শুধু বিজেপি বললেই দোষ হবে কেন? শাসক দলের বড় বড় নেতারা যখন গালিগালাজ করে, হুমকি দেয়, তখন তো ভাষা সন্ত্রাস হয় না? তাই বিধায়ক যা বলেছেন তা একেবারেই সঠিক। খানাকুলের 2 নম্বর ব্লক সভাপতি রমেন প্রামাণিক বলেন, খানাকুলের বিধায়ক আতাল মাতালদের নিয়ে ফিস্ট করছে, নাম দিয়েছে সমবায় ঘেরাও। আসলে উনি বুঝে গিয়েছেন ভালো করে যে দ্বিতীয়বার আর আসবে না, গোহারান হারবেন, সেই কারণে তৃণমূলকে গালমন্দ করছেন। জয় বাংলা বনাম জয় শ্রীরাম। বুধবার পুরসুরার কাদামাটি মাখা রাস্তায় এক তৃণমূল সমর্থকের সঙ্গে হওয়া শুভেন্দুর বচসা উঠল দেশের সংসদে। বৃহস্পতিবার রাজ্যের বিরোধী দলনেতার বিরুদ্ধে সংসদে মুলতবি প্রস্তাব জমা দিলেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। এদিন লোকসভায় জমা দেওয়া অভিযোগপত্রে মহুয়া লিখেছেন, একটি ভিডিওয় দেখা গিয়েছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এক স্থানীয় বাসিন্দাকে জয় বাংলা স্লোগান তোলার রীতিমতো হুঁশিয়ারি দিয়েছেন।
এই হুঁশিয়ারি শুধু শুভেন্দুর নয়, কেন্দ্রীয় বাহিনীরও। সংসদে তেমনই অভিযোগ করলেন মহুয়া। বললেন, নিরাপত্তা রক্ষী দিয়ে সাধারণ মানুষকে ভয় দেখানো হচ্ছে। তার কথায়, জয় বাংলা স্লোগান এ রাজ্যের সংস্কৃতি ও রাজনৈতিক পরিচয়ের সঙ্গে যুক্ত। আর বিরোধী দলনেতার এই আচরণ আসলে কণ্ঠরোধেরই একটা নজির। আর এর থেকেও আশঙ্কাজনক শুভেন্দু অধিকারীর নিরাপত্তারক্ষী বা কেন্দ্রীয় বাহিনী সেই ব্যক্তির প্রতি আচরণ। তেমনি দেশের সীমান্তকেও নিরাপদ রাখতে পারেননি, আর তার মাঝে কেন্দ্রীয় বাহিনী সাধারণের প্রতি এমন আচরণ কোনো পদক্ষেপ দেখাননি। তাই ওনার এই পদ ছেড়ে দেওয়া উচিত। এদিন সংবাদ মাধ্যমকে মহুয়া বলেন, পেহেলগাঁও যখন সন্ত্রাস হানা হলো তখন 1 ঘন্টা অবধি কোনো নিরাপত্তারক্ষীকে দেখা গেল না। আর যখন গ্রাম বাংলায় বিরোধী দলনেতা একজন গরিব মানুষকে বলছেন মেরে চামড়া গুটিয়ে দেব, সেই সময় বাহিনী তাতে মদত দিচ্ছে। এটা কি স্বরাষ্ট্র মন্ত্রকের কাজ? আমার মেয়েকে খুঁজে দিন, আমার মেয়েকে খুঁজে দিন। সাংসদ দেবের কাছে এইভাবেই কাতর আর্জি এক মায়ের। বুধবার নিজের সংসদীয় ক্ষেত্র ঘাটালে গিয়েছিলেন তিনি। সেখানে এক মহিলা তাকে জানান দেব যেন তার নাবালিকা মেয়েকে খুঁজে দিতে সাহায্য করেন। হাত জোর করে মায়ের কাতর আকুতি মেয়েকে ফিরিয়ে দিন। গত 11 জুলাই বিকেলে টিউশন পড়াতে বেরিয়ে নিখোঁজ হয়ে যায় ওই নাবালিকা। পুলিশ প্রশাসনকে বিষয়টি জানিয়েও মেলেনি সুরাহা বলে দাবি মহিলার মা বাবার। দেবের সঙ্গে তারা কথা বলেছেন নিখোঁজের পরিবার। দেব তাদের একটি ফোন নাম্বার দিয়েছেন। বুধবার সন্ধ্যার দিকে ফোন করে এই বিষয়ে খোঁজ নেওয়ার পরামর্শও দিয়েছেন। বিষয়টি নিয়ে জানিয়েছেন দেব। খড়ার পৌর এলাকার বাসিন্দা নিখোঁজ ওই নাবালিকার মা বাবা বলেন, আমার মেয়ে ছোট থেকেই পড়াশোনায় খুব ভালো, ক্লাসে প্রথম হয়। এবার মাধ্যমিক দেবে টিউশন নিতে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে যায়। তাদের অনুমান মেয়ে এক যুবকের সঙ্গে ইদানিং প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছিল, তার সঙ্গে কোথাও পালিয়ে গিয়েছে। মেয়েকে ফিরে পেতে ঘাটাল থানায় তারা লিখিত অভিযোগ দায়ের করেছেন। তাই এদিন দেবের সঙ্গে ঘাটালে আসছেন শুনেই দেখা করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছিলেন তারা। পুলিশ সমস্ত ধরনের তদন্ত শুরু করেছে। এই ঘটনায় অভিযুক্ত ছেলেটির মা বাবাকে গ্রেপ্তার করা হয়েছে। কোন্নগরের কানাইপুরের তৃণমূল পঞ্চায়েত সদস্যকে ধারালো অস্ত্র দিয়ে কোপের পর কোপ দুষ্কৃতীদের। আশঙ্কাজনক অবস্থায় কলকাতায় নিয়ে গেলেও শেষ হলো না রক্ষা। এসএসকেএমে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকদের মৃত বলে ঘোষণা করা হয়। মৃত তৃণমূল নেতার নাম পিন্টু চক্রবর্তী। সূত্রের খবর, বুধবার সন্ধ্যায় অফিস থেকে ফেরার সময় কিছু দুষ্কৃতী তার উপরে চড়াও হয়। ধারালো অস্ত্র নিয়ে এলোপাথারি কোপ মেরে পালিয়ে যায়। এলাকার লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে কলকাতায় পাঠানো হয়। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয় কানাইপুর অটো স্ট্যান্ডে। পিন্টু চক্রবর্তী ওরফে মুন্নার এলাকার যথেষ্ট নাম ডাক ছিল বলেই জানা যাচ্ছে। পঞ্চায়েতও তার কথা সকলেই মেনে চলত। আগের প্রধান আচ্ছেলাল যাদবের কাছেও লোক ছিল মুন্না। যদিও বর্তমানে আচ্ছেলালের থেকে দলের দূরত্ব বেড়েছে বলে খবর, কিন্তু কারা এভাবে খুন করে চলে গেল তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। খবর পেয়েই ঘটনাস্থলে যায় কানাইপুর পঞ্চায়েতের উপপ্রধান ভবেশ ঘোষ সহ স্থানীয় তৃণমূল নেতারা। আগেই গিয়েছিলেন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীও। এই এলাকায় একই ঘটনা ঘটেছে। সেই রাস্তায় খোদ পরিবহন মন্ত্রীর যাতায়াতের রাস্তা। ফলে এলাকার নিরাপত্তা নিয়ে জোরালো প্রশ্ন উঠছে। ঘটনাস্থলে আলো অনেক কম। ওই জায়গা থেকে আবার ঢিল ছোড়া দূরত্বে একটি মদের দোকানও রয়েছে। এখন দেখার বিষয়ে শেষ পর্যন্ত পুলিশ তদন্তে কি বের হয়। সংসদে অসংসদীয় আচরণ এই নিয়ে বছর কতক আগে সরব হয়েছিল নানান মহল। ভরা অধিবেশনে ক্ষমা চাইতে দেখা গিয়েছিল অনেক রাজনীতিকদের। চলতি বছরে অধিবেশন চলাকালীন যেমনটা ক্ষমা চাইলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তবে তিনি হয়তো ততটাও অসংসদীয় আচরণ করেননি। তাই তো অধ্যক্ষকে খুব চড়া সুরে তার শৃঙ্খলার পাঠ দিতেও দেখা যায়নি। মঙ্গলবার অপারেশন সিন্দুর ইস্যুতে লোকসভার অধিবেশন চলছে। ভাষণ দিয়েছেন রাহুল গান্ধী। প্রায় আধ ঘন্টা বলেছিলেন তিনি, যার মধ্যে মিনিট 10 রাহুলকে সুর চড়াতে দেখা গিয়েছিল ট্রাম্প ইস্যুতে। আর হয়তো স্বাভাবিক নিয়মেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তিনি। গলা উঁচিয়ে বক্তৃতা দিতে গিয়ে হঠাৎই মুঠো হাতে টেবিল চাপড়াতে দেখা যায় তাকে। দুম করে একটা শব্দ শোনেন অধিবেশনে উপস্থিত সাংসদরা। শুনতে পান স্পিকার, তাতেই চটে যান তিনি। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে বলতে শোনা যায়, এটা সংসদের সম্পত্তি, দয়া করে ভাঙবেন না। বিড়লার সতর্কতা বার্তায় যেন শাসক শিবিরের পায়ে বল পায়। হৈ হৈ করে চিৎকার করে ওঠে সবাই। তবে গোটা বিষয়টা সেখানে ইতি টানেননি রাহুল। সঙ্গে সঙ্গে বলে ওঠেন, সরি স্যার, ভুল হয়ে গিয়েছে। এরপরে আবার নিজের ভাষণ শুরু করলেন রাহুল। অনুদান ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত বছর 85,000 টাকা অনুদান ঘোষণা করেছিলেন তিনি, আর এবার এক ধাক্কায় অনেকটা বাড়ল ক্লাবের প্রতি সেই অনুদানের পরিমাণ। 25,000 টাকা বাড়িয়ে 1,10,000 টাকা অনুদানের কথা ঘোষণা করে দিলেন মমতা। মহালয়ার আগে থেকেই পুজোর উদ্বোধন শুরু করবেন মুখ্যমন্ত্রী। পুজোর জন্য কত মানুষ রোজগার করে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, নাকি পুজো করতে দেয় না, ঘরে ঘরে পুজো হয়। এমন পুজো নেই যা বাংলায় হয় না। কেউ কেউ তো কোর্টে চলে যায়, বলে কেন পুজোর জন্য সাহায্য করা হবে। আর এটা তো একটা উৎসব। পুজোর জন্য কত মানুষ রোজগার করে। পাড়ার ছেলেমেয়েরা ঘরের কাজ ছেড়ে পুজোয় সফল করার মন দেয়।
5ই অক্টোবর কার্নিভাল। মুখ্যমন্ত্রী জানিয়েছেন আগামী 5ই অক্টোবর হবে দুর্গাপুজোর কার্নিভাল। 3 দিন ধরে বিসর্জনের সময় পাবেন কর্মকর্তারা। পুলিশকে নিরাপত্তা দিয়ে নির্দেশ দিয়েছেন তিনি। মমতা বলেন, পুলিশের সঙ্গে সমন্বয় থাকবে, বাস স্ট্যান্ড, ফেরিঘাটে নজরদারি চলবে, মোবাইল পেট্রোলিং, ওয়াচ টাওয়ার, কন্ট্রোল রুম 24 ঘন্টা খোলা রাখতে হবে। আমি সারা রাত জেগে নজর রাখি। মুখ্যমন্ত্রীর নির্দেশে পুজোর সময় পরিবহন দপ্তরকে বেশি করে গাড়ি চালাতে হবে। ভিড় টানতে গিয়ে মানুষের জীবন যাতে না যায়, তাই মুখ্যমন্ত্রী বলেন এমন কোনো থিম করবেন না যাতে পদপিষ্ট হওয়ার সম্ভাবনা তৈরি হয়। ভিড় টানতে গিয়ে যেন মানুষের জীবন না যায়, ভিড়ের কম্পিটিশন করবেন না। স্ট্যাপেন্ড যদি না হয়, ববি, অরূপ আর সুজিতের পুজো দেখতে হবে কেন? বাকিদেরও দেখান। মোট 45,000 ক্লাবের পুজো হয় বলে জানিয়েছেন মমতা। বিহারের বিশেষ নিবিড় সমীক্ষা SIR শুরু হওয়ার পর থেকেই দেশ জুড়ে জল্পনা। মৃত বা নিখোঁজ ভোটারদের খুঁজে বাদ দিয়ে ভোটার লিস্ট তৈরির কাজ শুরু করেছে নির্বাচন কমিশন। এই বিষয়ে মামলা চলছে সুপ্রিম কোর্টে। তার মধ্যে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে ফের একটা চিঠি সিও দপ্তরে পাঠানো হয়েছে দিল্লি নির্বাচন কমিশনের দপ্তর থেকে। সেই চিঠিতে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে গোটা দেশে SIR হবে। বিহারের মতোই সব রাজ্যে সিইওকে তাই নির্দেশ দেওয়া হয়েছে যাতে প্রস্তুতি পর্ব শুরু করে দেওয়া হয়। যেহেতু BLO বা ব্লক লেভেল অফিসার এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকছেন, তাই BLO নিয়োগ শুরু করার কথা বলা হয়েছে। রাজ্যের সরকারি দপ্তরের কর্মীদের BLO হিসাবে নিয়োগ করা হবে। এক্ষেত্রে চিঠিতে বলা হয়েছে থানা প্রতি একজন করে BLO নিয়োগ করতে হবে, যাতে 10টি থানা মিলিয়ে একজন করে BLO সুপারভাইজার থাকবেন। ইতিমধ্যে রাজ্যে 2002 সালে ভোটার তালিকা প্রকাশের কাজ শুরু করেছে নির্বাচন কমিশন। 109টি বিধানসভা এলাকার নাম প্রকাশ করে ফেলেছে কমিশন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের ওয়েবসাইটে এই তালিকা ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে। এই তালিকায় নাম থাকা ভোটারদের আপাতত স্বস্তি SIR-এ। কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, নদিয়া, হাওড়া, হুগলি, মেদিনীপুর, বাঁকুড়া জেলায় প্রায় শতাধিক বিধানসভা কেন্দ্রের তালিকা প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় গোর্খা জনমুক্তি মোর্চার বিমল গুরুং আর রোশনগিরির মধ্যে সাক্ষাৎ করলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 2024-এ লোকসভা নির্বাচনে গেরুয়া শিবিরে ঝুঁকে গিয়েছিলেন বিমল গুরুং, রোশনগিরিরা। আর এবার বিধানসভা নির্বাচনের আগে শুভেন্দুর সঙ্গে দেখা করতে গেলেন তারা। আর রাজনৈতিক বিশেষজ্ঞরা তা তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন। পাহাড়ের রাজনীতিতে প্রতিষ্ঠিত মুখ হিসেবে এখন জনপ্রিয়তা রয়েছে গুরুংয়ের। সেই সঙ্গে জাতিগত আবেগ রয়েছে ডুয়ার্সের তথা পাহাড়ের মানুষের মধ্যে। সেখানেও গুরুংয়ের তাৎপর্য রয়েছে। বিশ্লেষকরা মনে করছেন সেই জনপ্রিয়তা এবার কাজে লাগাতে চায় বিজেপি। তাই এই আবহে গুরুংয়ের সঙ্গে শুভেন্দু অধিকারীর সাক্ষাৎ তাৎপর্যপূর্ণ। গত বছর লোকসভা নির্বাচনের ঠিক আগে আচমকা শুভেন্দু অধিকারীর মঞ্চে উঠতে দেখা যায় বিমল গুরুংকে। সেই সময় রাজ্য থেকে বিমল গুরুং বলেছিলেন, রাজনীতিতে সবই সম্ভব, আমরা এখন বিজেপিকে সব আসনেই সমর্থন করছি। গুরুংয়ের সঙ্গে বিজেপির সম্পর্ক প্রায় 2007 থেকে। দার্জিলিং লোকসভা আসন থেকে বিজেপির বিপুল ভোটে জয়ের পিছনেও গুরুংয়ের ভূমিকা ছিল বলেই মনে করা হয়। 2017 সালে তিনি পাহাড় ছাড়েন। তারপরে 2020-তে হঠাৎ কলকাতায় আত্মপ্রকাশ করে তিনি জানান বিজেপির সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। তিনি তৃণমূলের হাত ধরতে চান। এরপর 2021-এর বিধানসভা নির্বাচনেও দার্জিলিং পুরো ভোটে তার দলের সঙ্গে তৃণমূলের জোট হয়, কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। পরে আবার বিজেপির মঞ্চে দেখা যায় গুরুংকে। বছরে একবার বন্যা আসে, বছরে একবার দেব আসেন। অসফল সাংসদ। ঘাটাল মাস্টার প্ল্যানের প্রসঙ্গ টেনে তৃণমূল সাংসদ দেবকে নিশানা করলেন দিলীপ ঘোষ। খড়গপুরের ভোটে দাঁড়াতে চান বলে সফট টার্গেট করেছেন, পাল্টা খোঁচা দিয়েছেন দেব। আরও একটা বর্ষা, সামনেই আরও একটা ভোট। সেই সূত্র ধরেই রাজনীতির আঙিনায় ফের শুরু হয়েছে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে তরজা। বুধবার বন্যা কবলিত ঘাটালে আসেন সাংসদ দেব। গতকাল SDO অফিসে জেলা শাসক, পুলিশ সুপার, স্বাস্থ্য সচিব এবং উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বৈঠক করেন তৃণমূল সাংসদ। আর গতকাল ঘাটালের সাংসদকে আক্রমণ শানিয়েছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তার পাল্টা বক্তব্যে জবাব দিয়েছেন দেব। তিনি বলেন, যদিও এই প্রথম নয়, দিন কয়েক আগেও ঘাটাল মাস্টার প্ল্যান ইস্যুতে দেবকে খোঁচা দেন দিলীপ ঘোষ। তিনি বলেন, এবারে যদি ঘাটালের সমস্যা সমাধান না করি আমি রাজনীতি ছেড়ে দেবো। ভালো ছেলে, কিন্তু এরকম নিষ্কর্মা ভালো ছেলে কি হবে? কার চাপে সে রাজনীতি করছে? কেন বারবার ঘাটালের লোককে ধোকা দিচ্ছে? দম থাকলে পদত্যাগ করে দেখাও। ব্ল্যাকমেল করে রাজনীতি করা হচ্ছে। এমনকি তাকে যে ডাকা হয়েছিল গরু পাচারের টাকা বলে তৃণমূলের লোকেরাই করেছে ষড়যন্ত্র। প্রোডাকশন বন্ধ করে দেব, সে বাধ্য হয়ে যাচ্ছে। আমি বলছি, তোমরা কি মজবুরি আছে ভাই? মেদিনীপুরের লোক একবার মুড়ি খেয়ে, পান্তা খেয়ে বেঁচে থাকে, মাথা নিচু করে না। ওই চোরদের কাছে মাথা নত করো না, দম থাকলে বেরিয়ে এসো। বর্ষা এলেই রাস্তার বেহাল ছবিগুলো যেন বাংলার মানুষের বড্ড চেনা। পশ্চিম মেদিনীপুর হোক বা মুর্শিদাবাদ, বিগত কয়েকদিন আম আদমির চরম দুর্দশার ছবিটা সামনে চলে এসেছে। আর এবার আরও এক ভয়ঙ্কর ছবি উঠে এলো বাঁকুড়া থেকে। গ্রাম থেকে বড় রাস্তা পর্যন্ত 3 কিলোমিটার রাস্তার অবস্থা অত্যন্ত বেহাল। বাঁকুড়ার ইন্দোপুর ব্লকের ব্রজরাজপুর গ্রাম পঞ্চায়েতের নয়দা মোড় থেকে বেলডাঙ্গা গ্রামের দূরত্ব মেরে কেটে 3 কিলোমিটার। এই রাস্তা ধরে শুধু বেলডাঙ্গা গ্রামের মানুষ নয়, যাতায়াত করেন আশেপাশের ধানসাদ, ইলামবাজার, মল্লিকাডিহি, নয়ডা, জনরা গ্রামের মানুষও। কিন্তু সেই রাস্তার অবস্থাও দীর্ঘদিন ধরে অত্যন্ত বেহাল। কাঁচা ওই রাস্তার জায়গায় জমে রয়েছে হাঁটু সমান জল কাদা।
রাস্তার দুই পাশে জল বয়ে যাওয়ায় এতটাই গর্ত হয়েছে যে সেই রাস্তা দিয়ে কোনো 4 চাকা গাড়ি নিয়ে যাতায়াত করা অসম্ভব। এরই মাঝে এদিন সকালে গ্রামের এক বৃদ্ধ অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নিয়ে যাওয়ার তোড়জোড় শুরু হলেও কোনো অ্যাম্বুলেন্স তো নয়, কোনো 4 চাকাও বেলডাঙ্গা গ্রামে আসতে চায়নি। অগত্যা স্থানীয়রা দড়ি খাটকে বেঁধে ডুলির মতো করে রোগীকে শুইয়ে নিয়ে যান গ্রাম থেকে বড় রাস্তা পর্যন্ত, সেখান থেকে হাসপাতালে। এই ছবি সামনে আসতেই তা নিয়ে চাপানোত্তর শুরু হয়েছে নাগরিক মহলেও। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত কবে ফেরে রাস্তার হাল। প্রিয় দর্শক, নিয়মিত সঠিক খবরগুলি সঠিক টাইমে পেতে সাবস্ক্রাইব করুন আপডেট বাংলা চ্যানেলটিকে। ধন্যবাদ।